বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানিয়ে খাই ফেলাই। আবার দুঃখের বিষয় একটা বুঝ আমি কাটছি না। এক কোমর পানি এখানে যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো আমরা। চলমান বৃষ্টি এটা আরো কন্টিনিউ করবে আগামী 3 থেকে 4 দিন। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ। প্রবল বর্ষণে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে। কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ। খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে এটা আশেপাশের মানুষ হয়তো জানে না। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ, নেই ড্রেনেজ। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড। প্রকল্প বাস্তবায়নে সুফল পাওয়ার আশা। আমের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম। দেশে মাত্র একটি ল্যাবে নমুনা পরীক্ষাই কারণ। বাধ্য হয়ে লক্ষণ নির্ভর চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। এবং ব্যবস্থাপত্র নেই রক্ত দেওয়ার তথ্য। তারপরও এ নেগেটিভের রোগীকে দেয়া হলো ও পজিটিভ। জামালপুরে ভুল চিকিৎসার পর নিবিড় পর্যবেক্ষণে 5ম শ্রেণীর ছাত্রী, তদন্ত কমিটি। বৃষ্টি উজানের ঢলে বাঁধ ভেঙে ডুবছে হাওর। সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। মৌলভীবাজার ও নেত্রকোনায়ও তলিয়েছে নিম্নাঞ্চল। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। আগাম বন্যার আশঙ্কায় ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে। বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচাপাকা ধান তলিয়ে গেছে। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে ধান কাটার চেষ্টায় কৃষক। ডুবেছে প্রায় 2000 হেক্টর জমির বোরো ধান এবং একমাত্র ফসল ডুবে যাওয়ায় দিশেহারা তারা। রাত্রে দিনে বৃষ্টি হইতেছে, মানে আমার সুযোগ নাই। সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আদিবনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের 10,000 হেক্টর জমির ধান। দেখার হাওর, নলুয়ার হাওর, ছায়ার হাওর সহ ছোট বড় বৃষ্টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পাহাড়ি ডলে আইসা ওই হাওরগুলা ডুবে গেছে। এই পানি যদি নিষ্কাশন না হয়, জন্য পানি বাড়িবার কোনো রাস্তা নাই। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে, এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো বাড়তে পারে। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরে পানি বেড়েছে। জড়ি নদীর পানি বিপদসীমার 236 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার একাটুনা ও আখাইকুড়া ইউনিয়নের শতাধিক হেক্টর জমির কাঁচাপাকা বোরো ধান পানিতে তলিয়েছে। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বেড়েছে বিভিন্ন নদীর পানি। 10 কেয়ার জায়গার মাঝে আমি 2 কেয়ার জায়গা ধান কাটছি রে। আবার দুঃখের বিষয় একটা বুঝ আমি কাটছি না ধান। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানিয়ে খাই ফেলাই দেয়। 10% জায়গা এখনো আছে, 80%, 90% জায়গা এখনো পানি তলে গেছে। জলাবদ্ধতায় হাওর এলাকায় পানিবন্দী হয়ে পড়া মানুষজনকে চলাচল করতে হচ্ছে নৌকায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল নগরী সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। থেমে থেমে দিনভর বৃষ্টিতে বন্দরনগরীতে দেখা দেয় জলজট। এতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। আরও 3-4 দিন থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বজ্রপাতে 8 জেলায় প্রাণ গেছে 10 জনের। বুধবার সকাল থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হয়। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মুষলধারে। জনজীবনের স্বস্তির বদলে নেমে এসেছে দুর্ভোগ।
চট্টগ্রামে দুপুর থেকে ভারী বৃষ্টিতে বাড়ে ভোগান্তি, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি মারিয়ে কর্মস্থলে যান মানুষ। ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। হাঁটু পানিতে নেমে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র। বলেন, উন্নয়ন কাজ শেষ হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হবে। যাওয়া যাচ্ছে না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমার এক কোমর পানি এখনো যাওয়ার আর কেন আমার সুযোগ নেই, গাড়ি পাওয়া যাচ্ছে না। এই ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো? এই ফাইল শিট গুলো উঠিয়ে ফেলতে, তবে তারা বলছে এগুলো একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক গভীরে তারা পতন করেছে এবং জলাবদ্ধতার অংশ হিসেবে তারা যেহেতু এটা করেছে, কাজে এগুলো উঠাতে একটু সময় লাগবে, যার কারণে এখানে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীর রয়্যাল মোড়, শিববাড়ি মোড়, টুটপাড়া সহ গুরুত্বপূর্ণ সড়ক। বাগেরহাটে দমকা হাওয়া ও ভারী বর্ষণে জেলা সদর সহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় ভোগান্তি চরমে পৌঁছায়। আমরা ঘুম থেকে উঠে দেখছি থই থই করে পানি পড়া মাদ্রাসা তলান। বৃষ্টি আর আধা ঘন্টা পরে আর কি এই ভিতরে পানি ঢুকে গেছে। সকাল থেকে আমরা শুরু করছি পানি বের করা, এখনো পর্যন্ত পানি বের করতে পারি নাই। স্থবির হয়ে পড়ে বরিশাল শহরের জনজীবনও। শহরের সদর রোড, বটতলা এবং নবগ্রাম রোড সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে। পিরোজপুর, ভোলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি ওঠায় বাড়ে দুর্ভোগ। এদিকে বজ্রপাতে জামালপুর ও বরগুনায় 4 জন সহ দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ভারী বৃষ্টি উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের 3 মাস সহায়তা করবে সরকার। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগরী পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সরকার প্রধানের। সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে উদ্যোগ নিয়েছে সরকার। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দর নগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের পর এবার দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দামও। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 199 টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে 179 টাকা। সচিবালয় সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে সমন্বয় করা হয়েছে দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে রোজার আগে থেকেই একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় আমদানিকারক ও উৎপাদকরা। বাজারে কমিয়ে দেওয়া হয় সরবরাহ।
এমন পরিস্থিতিতেও 17 দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রী। তবে ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানোর ঘোষণা দেন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে 199 টাকা, খোলা সয়াবিনের দাম পড়বে 179 টাকা। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও 175 থেকে 179 হবে। দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন উৎপাদকরা। এ সময় ঈদুল আজহার পর আরেক দফা দাম সমন্বয়ের দাবি জানান তারা। যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দিবে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান বাজারে সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম, কারণ দেশে মাত্র একটি ল্যাবে চলছে হামের নমুনা পরীক্ষা। পরিধি বাড়লে শনাক্ত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে 24 ঘন্টায় হামে মারা গেছে একজন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1318 জন। গত 1.5 মাসে হাম ও উপসর্গে 250-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে এর মধ্যে নিশ্চিত হাম মাত্র 47 জনের। অধিদপ্তরের হিসাব মতে সন্দেহজনক রোগীর চিত্রও একই। প্রায় 35,000-এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত মাত্র 5,000-এর কাছাকাছি। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুরই হয়নি নমুনা পরীক্ষা। জ্বর, ডায়রিয়া ও র্যাশের মতো উপসর্গ দেখে চলছে হামের চিকিৎসা। বুকে এক্সরে করা হয়েছে আর রক্ত পরীক্ষা করা হয়েছে। সব পরীক্ষার রিপোর্টই পাইছি, কিন্তু হামের রিপোর্ট এখনো পাইনি। রক্ত জমা দিছি, রিপোর্ট দেখার পর বুঝে যাবে। টেস্ট করার পরে বলা হয়েছে যে ওর হাম হয়েছে। একই তথ্য দিচ্ছেন চিকিৎসকরাও। তবে হাম পরীক্ষার পর অন্যান্য জটিলতা থাকলে তখন পাল্টাচ্ছেন চিকিৎসা পদ্ধতি। যখন একটা রোগীকে আমরা চিন্তা করে থাকি, তখনই কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা কিন্তু শুরু করে দিই। কিছু কিছু রোগী দেখা যায় যে তাদেরকে একটু আমাদের হয়তো একটু সন্দেহজনক হাম, মানে এটাকে আমরা হয়তো একটু কনফিউজড, তাদের ক্ষেত্রে আমাদের টেস্টের খুবই দরকার আছে। টেস্টটা করে আমরা 100% শিওর হওয়ার চেষ্টা করি। হয়তো দেশে শুধু মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরিতে পরীক্ষা হয় হামের। চলতি বছরের প্রথম 3 মাসে এ ল্যাবে পরীক্ষা হওয়া প্রায় 35% নমুনাই পজিটিভ এসেছে। এপ্রিলে এ সংখ্যা হয়ে যায় দ্বিগুণ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলা স্যাম্পল এক করে সবগুলোর পজিটিভগুলো যদি আমরা যোগ দিয়ে তাকে পার্সেন্টেজ বের করি, আমরা দেখেছি যে 30 থেকে 35%। হামের নমুনা পরীক্ষার পরিধি বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রান্তিক পর্যায়ে চিকিৎসার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বুকে যেন গ্রামীণ মেঠোপথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়ক। উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ড। তবে সিটি কর্পোরেশন বলছে পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রায় 65%। মাহাদি ইসলাম ধ্রুব রিপোর্ট। রাজধানীর গুলশান বনানী, পরতে পরতে যার আভিজাত্যের ছোঁয়া। পরিকল্পিত ড্রেনেজ, ঝকঝকে সড়ক, আধুনিক নাগরিক সুবিধা, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঈশ্বরের ভদ্রপল্লী। কিন্তু এর বিপরীত চিত্র কয়েক কিলোমিটার দূরেই ঢাকা উত্তর সিটির বর্ধিত 2টি ওয়ার্ড। এক বুক আশা নিয়ে 1 দশক আগে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয় 18টি ওয়ার্ড। সিটি নির্বাচনে ভোট দিলেও গেল 1 দশক ধরে জুটেছে শুধুই উন্নয়ন বঞ্চনা। তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ড,
বেহাল সড়ক, নেই ড্রেনেজ ব্যবস্থা, তাই সামান্য বৃষ্টিও হয়ে ওঠে ভোগান্তির নাম। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না, কখনো কল্পনা করে নাই। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে, লাস্টে কারো হাঁটু ভাঙে, কারো মাথা ভাঙে। তারা অসুস্থ, তারা যেতে পারে না, এমনকি অটো চলতে পারে না। রাস্তাটা অনেক আগে থেকে নষ্ট। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডের গল্পটা আরও হাহাকারের। মেঠোপথ মারিয়েই করতে হয় চলাচল। চলতি পথে মানুষ আর ময়লার ভাগার হয়েছে একাকার। ট্যাক্স আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের বউ অসুস্থ হয়েছে, লাশের খাটিয়া কইরা তাকে হসপিটাল আনতে হয়েছে। রাস্তার এরকম অবস্থা, আমাদের কোনো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। তবে সিটি কর্পোরেশনের নথি বলছে, এই দীর্ঘ বঞ্চনার অবসানে সড়ক, খাল ও নর্দমা উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি 65%। তবে এই প্রকল্পে উপেক্ষিত 52 নম্বর ওয়ার্ড। প্রশ্ন থেকেই যায়, কেন অবহেলিত এই জনপদ? 52 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাস্তাঘাটগুলো আছে, সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিব, সেটা যেন ব্যবস্থা গ্রহণ করা। লিখিত কোনোভাবে এইভাবে অভিযোগ পাইনি, আপনি মৌখিকভাবে বলেছেন, শুনলাম, আমি নিজে উদ্যোগী হয়ে সেটা জানার চেষ্টা করব। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান উন্নয়ন চায় বর্ধিত সিটির বঞ্চিত এই বাসিন্দারা। 2017 সালে 8টি ইউনিয়ন ভেঙে গড়ে ওঠা 37 থেকে 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে সিটি কর্পোরেশনের নামটি শুধু যেন এক বাড়তি ট্যাক্সের বোঝা। কেননা নাগরিক সেবা এই অঞ্চলের মানুষের কাছে দূর আকাশের তারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসকের ব্যবস্থাপত্রে ছিল না রক্ত দেওয়ার তথ্য, তারপরও এ নেগেটিভের রোগীকে দেয়া হলো ও পজিটিভ রক্ত। জামালপুরে ভুল চিকিৎসার পর নিবিড় পর্যবেক্ষণে 5ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পর হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে দেখব বিস্তারিত। অপারেশনের পর রক্তের প্রয়োজন না থাকলেও রোগীকে দেয়া হয় ভিন্ন গ্রুপের রক্ত। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে রোগীকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে। পেটে ব্যথা নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয় 14 বছরের আফসানা আক্তার। স্বজনরা জানান, গত মঙ্গলবার কিশোরীটির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। অভিযোগ, ব্যবস্থাপত্রে রোগীকে রক্ত পুশ করার কথা উল্লেখ না থাকলেও আফসানার শরীরে রক্ত প্রবেশ করান দায়িত্বরত নার্স। আরও অভিযোগ করা হয়, আফসানার রক্তের গ্রুপ এ নেগেটিভ হলেও প্রবেশ করানো হয় ও পজিটিভ। বিষয়টি সামনে এলে দ্রুত বন্ধ করা হয় রক্ত প্রয়োগ। তবে এরই মধ্যে আফসানার শরীরে প্রবেশ করে 50 মিলিলিটার রক্ত, যা উঠে আসে হাসপাতালের নথিতে। ডাক্তারকে আপনি নাম নেই, কিন্তু আমার তো কোনো ডাক্তার বলে নাই যে রক্ত লাগলে তো আগে পজিশন করে রাখতাম। আপনি ঠিক করে বসেন, আমার কাজ আমরা করতে দিন। সিজারের রোগীর জন্য যে ব্লাডটা রাখা ছিল পজিটিভ, ঠিক আছে, সেটা তাদের অবহেলার কারণে আমার বাগ্নিকে ব্লাডটা পুশ করে। আমার বাগ্নির ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। এই ঘটনায় কিশোরীর মামা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। পজিটিভ রক্ত তার ভুল ক্রমে তাকে দিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ আমরা যখন পাই, সাথে সাথে বন্ধ করে দিই, যে আনুষঙ্গিক চিকিৎসা সেবা তাকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোগী ভালো আছে। 3 কর্মদিবসের মধ্যে যথাযথ রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে এবং রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। শেরপুর সদর উপজেলার মোকসেদপুরের আনিসুর রহমানের মেয়ে আফসানা আক্তার। সে নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, জামালপুর। বিভিন্ন জায়গায় সংঘর্ষ আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 2য় দফার ভোট গ্রহণ। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা সহ অনেক স্থানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে। নির্বাচনে আলোচনার কেন্দ্রে ছিল কলকাতার ভবানীপুর। এই আসনে লড়ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসনটিতে মমতাকে পরাজিত করতে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা। আগামী 4 মে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।